বর্ষার গভীর রাতে গ্রামের কাঁচা রাস্তা ধরে ক্যাঁচ ক্যাঁচ শব্দ তুলে এগিয়ে চলেছিল একটি গরুর গাড়ি। হারিকেনের ক্ষীণ আলো আর বিদ্যুতের ঝলকানিতে মুহূর্তের জন্য আলোকিত হয়ে উঠছিল চারপাশ। সেই গাড়িতে যাত্রাপালা দেখে নিজেদের গ্রামে ফিরছিল পিয়াস, নগেন, গণেশ ও নিতাই কাকা। অনেকটা রাত হয়ে গেল গো কাকা, আকাশের অবস্থাও ভালো না। মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি নামবে। হ্যাঁ রে, সেটাই তো ভাবছি। এত রাত হয়ে যাবে তা একদমই বুঝতে পারিনি। আমি তো যাত্রাপালা শেষ হবার পরই বলেছিলাম আজ রঞ্জনের বাড়িতে থেকে যাই। কই, তখন তো আমার কথা শুনলে না কাকা। নগেন, তুই জানিস না কাকিমা বাড়িতে একা আছে, তার ওপর কাকিমা যে কাকাকে আসতে দিয়েছে, এটাই তো অনেক। তা ঠিকই বলেছিস রে, তোর কাকির স্বভাব তো জানিসই। বিয়ে শাদি আর পুজো পার্বণ ছাড়া এসব যাত্রাপালায় তার আবার তেমন আগ্রহ নেই। আচ্ছা নিতাই কাকা, তোমার জীবনে কি কখনো সত্যি কোনো অদ্ভুত ঘটনা ঘটেছে? মানে এই ধরো কোনো ভূত প্রেত বা অলৌকিক কিছু দেখেছ? প্রশ্ন শুনে নিতাই কাকা কিছুক্ষণ চুপ করে রইলেন। হঠাৎ বিদ্যুতের ঝলকানিতে দেখা গেল যেন মুহূর্তের মধ্যেই ফ্যাকাশে হয়ে গেছে তার মুখের রং। কি হলো কাকা, তুমি এভাবে চমকে উঠলে কেন? কি ব্যাপার, কথা বলছো না যে? কারণ জানতে চাস? ঠিক আছে, তবে শোন। সময়টা আজ থেকে প্রায় 8-10 বছর আগের। সেবার আমার জমিতে বেশ ভালো ফসল হয়েছিল, কিন্তু একদিন সকালে জমিতে গিয়ে দেখি জমির অর্ধেক ফসল যেন কেউ তছনছ করে নষ্ট করে ফেলেছে। তারপর কি হলো কাকা? তারপর আমি সিদ্ধান্ত নিলাম, যেই হোক না কেন তাকে হাতে নাতে ধরব। তাই সেদিন রাতে একাই জমিতে পাহারা দিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। তখন রাত আনুমানিক প্রায় 10টা। চারপাশে ঘন অন্ধকার, দূরে শেয়ালের ডাক আর বাতাসে দুলতে থাকা ধান গাছের শব্দের মাঝেই এক হাতে লাঠি আর অন্য হাতে টিমটিমে লণ্ঠন নিয়ে ভেজা আলপথ ধরে একা হাঁটছিল নিতাই। যে আমার জমির ধান নষ্ট করেছে তাকে ছাড়ব না। দরকার হলে প্রতিদিন এসে নিজেই পাহারা দেব এই ক্ষেত। এত ভালো ফসল হয়েছিল, ভেবেছিলাম এবারে নিশ্চিন্তে থাকব, কিন্তু জমির অর্ধেক ধানই নষ্ট করে দিয়েছে। আমার মনে হচ্ছে এটা গ্রামেরই কারো কাজ। রাগ আর হতাশা নিয়ে হাঁটতে হাঁটতে অবশেষে নিজের জমিতে এসে দাঁড়ালো নিতাই। তারপর চারপাশে একবার তাকিয়ে জমির একপাশে বসে পড়ল সে। উফ, আকাশটা কেমন যেন মেঘে ঢেকে গিয়েছে। আজ ধান ক্ষেতটা কেমন যেন লাগছে। এর আগে তো মোহনের সঙ্গে অনেকবারই গভীর রাতে এসেছি এখানে, তবে মনে হয় একা কখনো আসা হয়নি, তাই হয়তো এমন লাগছে। উফ, আকাশের অবস্থাটাও মোটেই ভালো লাগছে না। যে কোনো সময় ঝড় নেমে আসতে পারে। ঠিক তখনই নিতাইয়ের চোখ স্থির হলো কাকতারুয়ার দিকে। এই কাকতাড়ুয়াটা কি সামনেই গিয়ে এসেছে? এটা কিভাবে সম্ভব? না না, অন্ধকারে ভুল দেখছি বোধহয়। লণ্ঠনের আলো কাকতারুয়ার গায়ে পড়তেই নিতাইয়ের বুকের ভেতরটা কেঁপে উঠল।
কারণ অন্ধকার ভেদ করে সে স্পষ্ট দেখল এক মুহূর্তেই আরো কয়েক ধাপ এগিয়ে এসেছে কাকতাড়ুয়াটি। হায় ভগবান, আমি কি দেখছি? এই কাকতাড়ুয়াটা নিজের থেকে চলছে কি করে? না না, এটা স্বাভাবিক কিছু নয়। এখানে নিশ্চয়ই কোনো অশুভ ব্যাপার আছে। ঠিক এমন মুহূর্তে বিদ্যুতের এক তীব্র ঝলকানিতে নিতাই দেখল কাকতাড়ুয়ার মুখটি আর আগের মতো নেই। সেখানে এখন দেখা দিয়েছে এক ভয়ঙ্কর মানুষের মুখ। চোখ দুটো টকটকে লাল, আর মুখের কোণ বেয়ে ঝরছে তাজা রক্ত। ওরে বাবারে, হে কি? এই কাকতাড়ুয়ার মুখ এমন হয়ে গেল কি করে? না না, এখানে আর এক মুহূর্তও নয়। ওরে বাবা, পালাই। এটি বলেই নিতাই সেখান থেকে প্রাণপণে দৌড় দিতে শুরু করল। কিন্তু এ কি, তার সঙ্গে সঙ্গেই বিকট আওয়াজ করতে করতে কাকতাড়ুয়াটিও নিতাইয়ের পিছু ধাওয়া করতে লাগলো। দেখে মনে হচ্ছিল কাকতাড়ুয়াটির ভেতরে ভর করেছে কোনো ভয়ঙ্কর অতৃপ্ত আত্মা। হে ভগবান, তুমি আমায় রক্ষা করো। এই কাকতাড়ুয়াটা তো আমার পিছুই ছাড়ছে না। ওরে বাবারে, আমি যে আর দৌড়তে পারছি না। বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, বাঁচাও। ঠিক এমন মুহূর্তে দৌড়াতে দৌড়াতে ভেজা কাদামাটিতে পা পিছড়ে ধপ করে মাটিতে পড়ে গেল নিতাই। তার হাতের লণ্ঠনটিও ছিটকে গিয়ে পড়ল অনেকটা দূরে। আর পরের মুহূর্তেই বিকট আওয়াজ করতে করতে তার সামনে এসে দাঁড়ালো কাকতাড়ুয়াটি। না না, আমার কাছে এসো না। আমি আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। যেতে দাও, আমাকে কৃপা করে যেতে দাও। ঠিক এমন মুহূর্তে আবারও আকাশ চিরে এক তীব্র বিদ্যুৎ চমকালো। ক্ষণিকের সেই আলোয় কাকতাড়ুয়ার বিকৃত মুখটা যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠল। আর এক বিকট গর্জন তুলতে তুলতে সে ধীরে ধীরে হাত বাড়িয়ে এগিয়ে আসছিল নিতাইয়ের দিকে। না না না, ঠিক তখনই দূরে কারো দৌড়ে আসার শব্দ ভেসে এলো। বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও। ঠিক সেই মুহূর্তে যখন কাকতাড়ুয়াটি নিতাইয়ের একেবারে কাছে চলে এসেছিল, তখনই হরিকাকা এসে এক মুহূর্ত দেরি না করে হাতে থাকা লণ্ঠনটি সজোরে ছুঁড়ে মারলেন কাকতাড়ুয়াটির দিকে। লণ্ঠনটি গিয়ে লাগতেই তার খড়ের শরীরে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। পরক্ষণেই কাকতাড়ুয়ার ভেতর থেকে ভেসে এলো এক বিকট আর্তনাদ। নিতাই, তুমি এত রাতে একাই ধান খেতে কি করছিলে? আজ আমার ছেলে কলকাতা থেকে রাতের ট্রেনে আসবে, তাই তাকে আনতে আমি এই পথ দিয়েই স্টেশনের দিকে যাচ্ছিলাম। হঠাৎ তোমার চিৎকার শুনে ধান ক্ষেতের মধ্যে ছুটে এলাম। আর আজ যদি আমি ঠিক সময়ে না আসতাম, তাহলে তোমার যে কি সর্বনাশ হতো তা তুমি নিজেও জানো না। হ্যাঁ কাকা, আজ তো আপনার জন্যই প্রাণে বেঁচে গেলাম।
নয়তো এই কাকতাড়ুয়াটা আমাকে মেরেই ফেলতো। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, ও কেন আমাকে মারতে চাইছিল। নিতাইয়ের কথা শুনে হরিদাদু কিছুক্ষণ চুপ করে রইল। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করল। আহ নিতাই, এ ঘটনাটা আজকের না, অনেক বছর আগের কথা। তখন আমার বয়স 15 কি 16 হবে। এই জমিটা এখন তোর হলেও সেই সময় এটা নারায়ণ সরকারের ছিল। প্রায় 50 বছর আগে কে বা কারা তাকে খুন করে এই ধান ক্ষেতের মাঝখানে ফেলে রেখে চলে যায়। পরে তার ছেলেরা গ্রাম ছেড়ে চলে যায়। তারপরে কি হলো কাকা? তারপর কয়েক হাত ঘুরে জমিটা তোর বাবার কাছে বিক্রি হয়। কিন্তু নারায়ণ সরকারের মৃত্যুর পর থেকেই এই জমিটা নিয়ে নানা অদ্ভুত কথা শোনা যেত। কেউ বলতো রাতে এখানে ছায়া মূর্তি দেখা যায়, কেউ বলতো ফসল নষ্ট হয়। তবে বেশিরভাগ মানুষ এসবকে গুজব বলেই উড়িয়ে দিত। এ তো সাংঘাতিক ঘটনা। কিন্তু কাকা, ও আমার ফসলগুলো নষ্ট করলো কেন? সেটা আমি ঠিক বলতে পারবো না রে, তবে একটা কথা মনে আছে। তোর বাবা বেঁচে থাকতে একবার এমনই ঘটনা ঘটেছিল। রাতারাতি জমির অনেকটা ফসল নষ্ট হয়ে গিয়েছিল। তখন গ্রামের কিছু বুড়ো লোক বলেছিল নারায়ণ সরকারের আত্মা নাকি এখনো এই জমির মায়া ছাড়তে পারেনি। তাই হয়তো সে চায় না অন্য কেউ এই জমিতে চাষ করুক। নিতাইয়ের মুখ থেকে শেষ কথাটা বের হতেই গরুর গাড়ির ভেতর নেমে এলো এক অস্বস্তিকর নীরবতা। পিয়াস, নগেন আর গণেশ চুপচাপ এক দৃষ্টি তাকিয়ে রইল নিতাই কাকার দিকে। তারপর কাকা, তারপর কি হয়েছিল? আরে কাকা, থেমে গেলে কেন? চুপ কর তো, দেখছিস না কাকার মুখটা কেমন যেন হয়ে গিয়েছে। কাকা, তোমার তোমার শরীর খারাপ লাগছে নাকি? না রে, জানি না কেন আজ আবার সেই রাতের মতোই অনুভূতি হচ্ছে। হায় ভগবান! কি হলো গো কাকা, গাড়ি থামালে কেন? ওদিকে ওদিকে তাকাও। মনে হচ্ছে একটা কাকতাড়ুয়া দাঁড়িয়ে আছে। ধুর, কাকতাড়ুয়া দেখে আবার ভয় পাওয়ার কি আছে? না না, এটা হতে পারে না। কি হলো কাকা? ওই ওই কাকতাড়ুয়াটা। কাকতাড়ুয়াটা কি? আমি শপথ করে বলছি, কাকতাড়ুয়াটা একটু আগে অনেকটা দূরে ছিল, ওটা এগিয়ে এসেছে। আরে দূর কাকা, তুমিও না, তোমার গল্পের সেই 10 বছর আগের কাকতাড়ুয়া এখানে কি করে আসবে? তুমি ভুল দেখেছো। ঠিক তখনই আবার বিদ্যুৎ চমকালো, আর সকলে এবার লক্ষ্য করল ক্ষণিকের সেই আলোয় ধীরে ধীরে তাদের দিকেই মুখ ঘুরিয়ে তাকিয়েছে কাকতাড়ুয়াটি। আমি আর এখানে এক মুহূর্তও দাঁড়াবো না, আর এক মুহূর্তও না। তোমরা দেখলে ওটা কি সত্যি নড়ল? আমি আমি ঠিক বুঝতে পারিনি।
হ্যাঁ, ওটা সত্যিই নড়ল। সেদিন রাতেও ঠিক এভাবেই কাকতাড়ুয়াটা নড়েছিল। হায় ভগবান, এটা কোনো সাধারণ কাকতাড়ুয়া নয়। গারোয়ান কাকা, তুমি তাড়াতাড়ি গাড়িটা এগিয়ে নিয়ে চলো। হাট 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 হাট। গরুর ঘণ্টার টুংটাং শব্দ আর চাকার ক্যাঁচ ক্যাঁচ আওয়াজের মাঝে গভীর অন্ধকারে মিলিয়ে গেল গরুর গাড়িটি। আর ধান ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই কাকতাড়ুয়াটি স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল তাদের দিকে। ঠিক তখনই বিদ্যুতের এক ঝলকে তার মুখে ফুটে উঠল এক অস্বাভাবিক হাসি। পরের মুহূর্তেই চারপাশ আবার অন্ধকারে ডুবে গেল।